Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my stupendous class. বন্ধুরা আজকে আমরা জানবো ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশন সম্পর্কে। ন্যারেশন হচ্ছে কি? ন্যারেশন শব্দের অর্থ উক্তি। ন্যারেশনকে আমরা স্পিচও বলতে পারি, অনেকে ন্যারেশন না বলে স্পিচ বলবে। ন্যারেশন হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ হচ্ছে একজন বক্তার উক্তিকে অবিকল কোনো রকম পরিবর্তন করা ছাড়া যদি আমরা রেখে দিই সেটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ। আর যদি কোনো পরিবর্তন করে নিজের মতো করে নিজের ভাষায় যদি পরিবর্তন করি তাহলে হচ্ছে ওটা ইনডিরেক্ট স্পিচ। যেমন হি সেইড আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি সেইড, সে যেরকম বলল সেরকম হুবহুব আমি ইনভার্টেড কমার মধ্যে এটাকে আবদ্ধ করলাম। তাহলে আই এম এ স্টুডেন্ট, হি সেড আই এম এ স্টুডেন্ট, এর উক্তিকে যে আমি ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করলাম এটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ। এখন আমি যদি লিখি হি সেড দ্যাট আই সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট, এটা হচ্ছে সে কিন্তু এরকম আমাকে বলে নাই হি ওয়াজ এ স্টুডেন্ট, হে বলছে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তার মানে তার উক্তিটা আমি পরিবর্তন করে নিজের ভাষায় প্রকাশ করলাম, এটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ। তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ পরিবর্তন করার জন্য কিছু নিয়ম কারণ আছে, যে যার মতো করে ইচ্ছা অনুযায়ী যেরকম ইচ্ছা সেরকম করতে পারে না, কিছু নিয়ম অনুসরণ করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হয়। আচ্ছা, আজকে আমরা জানবো ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করব অথবা ইনডিরেক্ট থেকে কিভাবে ডিরেক্ট করব। প্রথমে আমাদেরকে জানতে হবে ডিরেক্ট স্পিচের মধ্যে যে অংশগুলো আছে কয়টি অংশগুলো বিভক্ত। প্রথমে হি সেইড, এই অংশটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, টিআইএনজি, রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা আছে অর্থাৎ হি সেইড, এই অংশের মধ্যে যে ভার্বটা আছে তাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। আর এই কমা উপরে যে দিলাম এগুলোকে বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। আর এই টার্মগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। রিপোর্টেড SPEECH, রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতর। আর ইনভার্টেড কমার বাহিরে যে অংশ তার ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? হি, তাই এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর এটাকে বলবো আইকে বলবো রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এটা হচ্ছে কি পুরোটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে আই। এবার আসুন আমরা যাব ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট কিভাবে করব। আমাদের কি 5টা জিনিসের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে। প্রথমত হচ্ছে রিপোর্টিং ভার্বের প্রতি। রিপোর্টিং ভার্ব যেটা বললাম কিছুক্ষণ আগে, ইনভার্টেড কমার বাহিরে যে সেন্টেন্সটা থাকবে, যে বাক্য থাকবে, সেই বাক্যাংশের ভার্বটা হবে রিপোর্টিং ভার্ব। প্রথমে আমাদের যেটার প্রতি দৃষ্টি রাখতে হবে রিপোর্টিং ভার্বের প্রতি। তারপরে হচ্ছে কি ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। তারপরে তৃতীয় হচ্ছে কি পার্সেন্ট, চতুর্থ হচ্ছে টেন্স, পঞ্চম হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ আমরা দেখব। কাছের শব্দ, কিছু কাছের শব্দ দূরের শব্দে পরিণত হবে। এখন রিপোর্টিং ভার্ব এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার। গঠনগতভাবে একটা সেন্টেন্স কয় ভাগে বিভক্ত সেটা আগে আমাদের জানতে হবে। আমরা সকলে জানি সেন্টেন্স গঠনগতভাবে 5 প্রকারে বিভক্ত। প্রথমত আছে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, দ্বিতীয়ত আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স,
প্রশ্নবোধক বাক্য, তারপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধ উপদেশ সূচক বাক্য, তারপরে আছে অপটেটিভ সেন্টেন্স, আমরা যেটাকে আশীর্বাদ সূচক বাক্য বলতে পারি। তারপরে পঞ্চম এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে কি আশ্চর্যজনক বাক্য। এবার আসুন অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন একজন বলল আই অ্যাম আ স্টুডেন্ট। এটা হচ্ছে কি একটি বিবৃতি বা একটা তথ্য। একজন ব্যক্তি নিজের সম্পর্কে একটি তথ্য দিল, তাহলে এই ধরনের বিবৃতিমূলক বাক্যকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর দেখুন কেউ যদি বলে হোয়াট ইজ ইউর নেম, এটা কি এখানে এই সেন্টেন্স দ্বারা আমার কাছে কিছু জানতে চাইলো, নাম, যেমন আমার নাম কি জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর নেম। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আমাদের কাছে কোনো কিছু জানতে চাওয়া হয় ওই সেন্টেন্সকে আমরা বলি প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে তৃতীয় নাম্বার, যে সেন্টেন্স দ্বারা আদেশ করব কাউকে, যদি আমি কাউকে বলি ডু ইট, এটা করো, তাহলে এটা দ্বারা একটা আদেশ বোঝাচ্ছে। তারপরে আমি যদি আবার বলি ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, আমি নিষেধ করলাম, আদেশ নিষেধ অথবা উপদেশ। স্টাডি মোর অ্যান্ড মোর, বেশি বেশি পড়াশোনা করো, একটা উপদেশ দিলাম। তাহলে উপদেশমূলক বাক্য, আদেশ সূচক, নিষেধ সূচক, এই ধরনের বাক্যকে আমরা এক বাক্যে বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে চতুর্থ নম্বর প্রকার যেটা আশীর্বাদ সূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ যেমন কেউ যদি বলে মে আল্লাহ ব্লেজ ইউ, কেউ আপনার জন্য প্রার্থনা করলো, আল্লাহ তোমার উপর রহম করো, মে আল্লাহ ব্লেজ ইউ, তাহলে এটা হচ্ছে কি একটা অপটেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ধরুন কেউ বলল হোয়াট এ নাইস দ্য বার্ড ইজ, এটা একটি কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। বন্ধুরা আমরা এতক্ষণ সেন্টেন্সের স্ট্রাকচার জানলাম এবং সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে কিছু সামান্য ধারণা পেলাম। এবার আমরা ভালোভাবে বুঝতে পারবো রিপোর্টিং ভার্ব পরিবর্তনটা। যদি এই পাঁচটা প্রকার যদি ভালোভাবে ক্লিয়ার না হয় তাহলে আমরা রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেটা বুঝতে পারবো না। আর রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেটা যদি বুঝতে না পারি তাহলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তনটাও ধরতে পারবো না। যেমন যদি আমার ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমা যেটা রিপোর্টেড স্পিচ বলি, ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি আই এম এ স্টুডেন্ট হয়, তখন আমার রিপোর্টিং ভার্ব যেটা সেটা যদি সেইড অথবা টোল্ড এই দুইটা অংশে থাকে, অর্থাৎ আমাদের সাধারণত রিপোর্টিং ভার্বটা সেইড অথবা টোল্ড এই দুইটা থাকে। যদি সেইড আর টোল্ড থাকে তখন অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা টোল্ড লিখব। কি লিখব? শুধু টোল্ড। কখন? ইনডিরেক্ট করার সময়। তারপরে যেমন কেউ যদি বলে, ওই আগের সেন্টেন্সটা আমরা লিখতে পারি এখানে, হি said I am a student. তাহলে এখানে হচ্ছে রিপোর্টেড স্পিচ, আই এম আ স্টুডেন্ট, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এটাকে যদি আমি ইনডিরেক্ট করতে চাই তাহলে আমার প্রথমে যেটা পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব, এ সেট, এটা হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে, ইনভার্টেড কমার বাহিরের ভার্বকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। তাহলে আমাদের সেটটা পরিবর্তন হয়ে কোন ভার্বে যাবে?
সেটা টোল্ডে যাবে, কারণ আমাদের রিপোর্টেড স্পিচটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখি আমাদের যদি রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স না হয়ে যদি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যদি এমন হয় হি সেড হোয়াট ইজ ইউ নেম, হোয়াট ইজ ইউর নেম, তাহলে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন রিপোর্টেড স্পিচ হবে তখন রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেড এটা রূপান্তরিত হয়ে আস্ক হবে, ASKED, আস্কড। এবার আসুন যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ সূচক যদি বাক্য হয় রিপোর্টেড স্পিচ, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটা কি আদেশ সূচক না অ্যাডভাইস না অনুরোধ বোঝাচ্ছে না কোনো একটা প্রস্তাব বোঝাচ্ছে। যদি আমাদের আদেশ হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্বকে রূপান্তরিত করে কিসে নিয়ে যাব, ওয়ার্ডার, ORDERED, অর্ডার। যদি আমাদের উপদেশ হয় তখন আমরা নিয়ে যাব অ্যাডভাইসড, যদি অনুরোধ হয় রিকোয়েস্টে নিয়ে যাব, আর যদি প্রস্তাব বোঝায় তাহলে আমরা নিয়ে যাব প্রপোজড অথবা সাজেস্টেড, আর যদি নিষেধ হয় তখন নিয়ে যাব ফরবিড। এগুলো হচ্ছে কি সেড, টোল্ড, এই দুইটা ভার্ব যদি আমাদের রিপোর্টিং ভার্ব হয়, রিপোর্টেড স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্স হলে এই পাঁচটা ভার্বে আমরা নিয়ে যাব, 1 2 3 4, এই পাঁচটা ভার্বে আমরা রূপান্তরিত করব। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি, হি সেড টু মি, তিনি আমাকে বললেন ডোন্ট বা ডু ইট, এটা করো, তিনি আমাকে আদেশ দিলেন। তাহলে আমাদের রিপোর্টেড স্পিচটা কিসে আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তো ইজিলি আমরা এই সেটটাকে রূপান্তরিত করে এখান থেকে যে কোনো একটা ভার্বে নিয়ে যাব। কিন্তু এখন একটু ভাবুন তো, ডু ইট বলে কি কোনো প্রস্তাব বোঝাচ্ছে না, বা ডু ইট বলে কোনো নিষেধও বোঝাচ্ছে না, অথবা কোনো অনুরোধ ধরতে পারি না, কারণ অনুরোধ বোঝার জন্য একদম সহজ উপায় প্লিজ অথবা কাইন্ডলি, এই দুটো ওয়ার্ড শুরুতে থাকবে, অথবা লেট মি, লেট হিম ইত্যাদি। আর প্রপোজ বোঝানোর জন্য ইম্পারেটিভ সেন্টেন্স যদি প্রপোজ হয় তখন তার আগে থাকে লেট আস অথবা লেটস, এই দুইটা থাকলে আমরা এটাকে প্রপোজ বুঝতে পারি। আর অ্যাডভাইস এগুলো নম্রতার সাথে বললে এরকম করে বুঝতে পারবো। আর যদি কেউ বুঝতে না পারেন যে এটা কি আদেশ সূচক না অনুরোধ, তখন তার জন্য হচ্ছে কি টোল্ড ব্যবহার করে দিলেও চলবে, TOLD, টোল্ড। এগুলো ব্যবহার সবগুলোর পরিবর্তে টোল্ড ব্যবহার করলে কোনো সমস্যা হবে না, টোল্ড বলতে পারে। তবে যদি ফরবিড হয় মানে নিষেধ যদি হয় তখন টোল্ড বললে হবে না, তার আগে, আচ্ছা ওটা আমরা সামনে পড়ব, আর একটু পরে সেটা বলতেছি। আচ্ছা এবার আসুন যদি আমাদের সেন্টেন্সটা কিসে হয়, অপটেটিভ সেন্টেন্স হয়। এতক্ষণে আমরা 2-3টা পড়ে ফেললাম। এখন হচ্ছে কি যদি আমাদের অপটেটিভ সেন্টেন্স হয় তখন আমরা কি লিখব, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেড অথবা টোল্ড থাকলে সেটা পরিবর্তন হয়ে প্রেইড অথবা উইশড দিয়ে রূপান্তরিত হবে। প্রেইডটা আমরা সাধারণত ব্যবহার করব যখন নাকি আল্লাহর সাথে মানে অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে রিলেটেড হবে আমাদের সেন্টেন্সটা, তখন করব প্রেইড। আর যদি আমাদের কি হয় অপটেটিভ সেন্টেন্সটা অন্য ক্ষেত্রে হয়, যেমন মে ইউ, যদি এরকম বলা হয় অন্য কোনো সেন্টেন্স আশীর্বাদমূলক, তখন আমরা উইশ ব্যবহার করব। তারপরে হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা 2-3 ধরনের হতে পারে। একটা হচ্ছে কি যেমন কেউ যদি অবাক হয়ে বলে নিজের আনন্দের উপর, তখন এক্সক্লেম টু উইথ জয় আমরা ওই সেড যেটা থাকবে, সেড অথবা টোল্ড, এই দুইটা অর্থাৎ সেড টোল্ড থাকলে এটাকে নিয়ে যাব আমরা এক্সক্লেম টু উইথ জয়। কখন, যদি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আনন্দ বোঝাচ্ছে এমন হয়, আর যখন আশ্চর্য বোঝাবে তখন আমরা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বলবো। আর যখন আমাদের দুঃখ বেদনা বোঝাবো তখন আমরা বলবো এক্সক্লেমড উইথ সোরো।
আচ্ছা, এবার আসুন আমরা জানবো আমাদের দ্বিতীয় প্রকার যেটা ছিল, প্রথমত ছিল আমাদের রিপোর্টিং ভার্ব নিয়ে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইনভার্টেড কমা। ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচের মধ্যে আরেকটা পার্থক্য, যেটা ডিরেক্ট স্পিচের মধ্যে ইনভার্টেড কমা থাকে, কিন্তু ইনডিরেক্ট স্পিচের মধ্যে ইনভার্টেড কমা থাকে না। তাহলে ইনভার্টেড কমা উঠে যায়, উঠে গিয়ে তার পরিবর্তে কি বসবে, কতগুলো লিঙ্কিং ওয়ার্ডস বসে, সংযোজক অব্যয়সূচক এরকম কিছু ওয়ার্ড সেখানে বসে। সেগুলো কি কি দেখুন, প্রথমত হচ্ছে কি, যদি আমাদের রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ হয়, অথবা অপটেটিভ হয়, অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, এই তিনটা থেকে যে কোনো একটা সেন্টেন্স হলে তখন আমরা ইনভার্টেড কমাকে তুলে দিয়ে তার পরিবর্তে দ্যাট বসাবো, THAT দ্যাট বসাবো। এবার আসুন, যদি আমাদের রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তখন আমরা কি করব, তখন এখানে দুইটা অপশন। প্রথমত হচ্ছে কি, যদি আমাদের প্রশ্নটা অক্সিলারি ভার্ব দিয়ে হয়, অক্সিলারি ভার্ব বলতে যে 24টা অক্সিলারি ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, এই অক্সিলারি ভার্ব দিয়ে যদি আমাদের সেন্টেন্সটা হয়, প্রশ্নবোধক হয়, অর্থাৎ এরকম যদি কেউ বলে ডু ইউ গো, ডু ইউ ইট, ইজ, আর ইউ হিয়ার, আর ইউ স্টুডেন্ট, এই যে আর, ইজ, ডু ইত্যাদি দিয়ে যে সেন্টেন্সগুলো হচ্ছে, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে হচ্ছে না, তখন আমাদের লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ইফ বসবে অথবা ওয়েদার বসবে। এবার আসুন, যদি আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে হয়, WH ওয়ার্ড দ্বারা বোঝানো হচ্ছে হোয়াট, উইচ, হু, হাউ, এগুলো হচ্ছে কি WH ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে যদি আমাদের কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, তখন আমরা তার পরিবর্তে WH কেই বসে দিব। WH ওয়ার্ডগুলো যেরকম আছে সেরকম বসে যাবে, এগুলোই লিঙ্কিং ওয়ার্ড হিসাবে কাজ করবে। আর যখন WH ওয়ার্ড থাকবে না, তখন আমরা ইফ অথবা ওয়েদার ইউজ করব। এবার আসুন, যদি আমাদের সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়, তখন তার পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড হিসাবে টু বসবে, টু অথবা নট টু। উদাহরণ দিলে আরও স্পষ্ট হবে। আচ্ছা, এবার আসুন, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, পার্সেন্ট। পার্সেন্টের কারণে আমাদের ন্যারেশনটা হতেও পারে, নাও হতে পারে। পার্সেন্টের গরমিল হলে ন্যারেশন কখনো শুদ্ধ হবে না। পার্সেন্টটা তো গুরুত্বপূর্ণ, এই জন্য পার্সেন্টটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একদম বিস্তারিত পার্সেন্টের ব্যবহারটা নিয়ে আসলাম, কি কি পার্সেন্ট হতে পারে। আচ্ছা দেখুন, প্রথমত জানবো পার্সেন্ট হচ্ছে কি পুরুষ। পার্সেন্ট হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, তৃতীয় প্রকার হচ্ছে থার্ড পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্ট এখানের মধ্যে যেমন ফার্স্ট পার্সনের মধ্যে রয়েছে আই, আই এ বহুবচন আমরা বা প্লুরাল উই, আই, মাই থাকতে পারে, মাই, এটা আইটা হচ্ছে কি মূলত সাবজেক্টিভ কেস, এটা সাবজেক্ট। তারপরে হচ্ছে কি অবজেক্টিভ কেস হচ্ছে কি মি, আরেকটা এখানে থাকতে পারে মি, অর্থাৎ মি এটাও ফার্স্ট পার্সন, এটাও ফার্স্ট পার্সন। তারপর মাই, এটাও ফার্স্ট পার্সন। কারণ এই আমরা যদি পার্সেন্টের উপর আমাদের ধারণা না থাকে, তাহলে তৃতীয় অপশন যেটা আমাদের পার্সেন্টের পরিবর্তন, সেটা আমরা বুঝবো না। আচ্ছা, আপাতত আমরা পার্সেন্টগুলো দেখে নিই। আই, তারপরে রয়েছে মাই, মি, মাই, মাই সেলফ, এটা পুরো তো একটা মাই সেলফ। তারপরে রয়েছে কি মাইন, তারপরে কি আছে উই, আওয়ার, আওয়ার্স, আওয়ার্স, আওয়ার সেলফ, এগুলো হচ্ছে কি পার্সেন্ট। অর্থাৎ যদি সেন্টেন্সটা আমাদের এমন হয়, হি সেড, আমি একটু উদাহরণ দিচ্ছি যাতে আপনাদের মাথায় সহজে আপনারা বুঝতে পারেন, ধরতে পারেন, ক্যাপচার করতে পারেন, এই জন্যই মূলত একটা উদাহরণই দিচ্ছি। আচ্ছা দেখুন, হি সেড আই অ্যাম এ স্টুডেন্ট। আচ্ছা দেখুন তো, এখানে আমাদের সাবজেক্ট যেটা আছে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কোন পার্সন? অবশ্যই ফার্স্ট পার্সন, আই আছে। তাহলে এই আইটাকে আমরা
যখন পার্সনের পরিবর্তন করবো আইটাকে কিসে নিয়ে যাব, ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি আমাদের ফার্স্ট পার্সন থাকে তখন আমরা এই ফার্স্ট পার্সনকে পরিবর্তন করে কার অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আবার বলতেছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন থাকলেই হবে, চাই সেটা আই হোক, মাই হোক, মি হোক, মাই সেলফ হোক, অথবা এখানে ফার্স্ট পার্সন থেকে যেটাই হবে হোক সেটা পরিবর্তন হয়ে যাবে থার্ড পার্সন, সেটা পরিবর্তন হয়ে যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টটা যাই হবে হোক, সাবজেক্ট এটা আমাদের এখানে ফার্স্ট পার্সনও হতে পারে, সেকেন্ড পার্সনও হতে পারে, থার্ড পার্সনও হতে পারে, সাবজেক্ট অনুযায়ী সেটা পরিবর্তন হয়ে যাবে। ধরুন আমাদের হি না দিয়ে এখানে আই দেওয়া আছে, তাহলে আইটা আমাদের সাবজেক্ট না রিপোর্টিং ভার্বের, আইটা হচ্ছে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। যদি হতো এরকম আই সেড যদি হতো তখন কি হতো, রিপোর্টিং ভার্বের সাবজেক্টে কি আই। এখন এটাও ফার্স্ট পার্সন, আবার এখানে এটাও ফার্স্ট পার্সন, তাহলে এটা আর কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন থেকে যাবে, মানে পার্সনের কোনো পরিবর্তন হবে না। আবার যদি সেটা সেকেন্ড পার্সন হয় আর তখন এটা সেকেন্ড পার্সন থেকে যাবে, মানে সাবজেক্ট যদি মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি আমাদের কি হয় সেকেন্ড পার্সন হয় তাহলে যেমন আছে তেমন থেকে যাবে। এবার শোন, যদি এবার আমাদের একটা সেন্টেন্সের মধ্যে যদি এরকম একটা সেন্টেন্স যদি এরকম হয় বা একটা ন্যারেশন, হি সেড I will do it, আমি এটা করব ভবিষ্যতে, I will do, এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কি, ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন থাকলে আমরা জানি এখানের মধ্যে যাই থাকুক ফার্স্ট পার্সন সেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কার সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। এবার দেখুন, যদি এটা আই না হয়ে ইউ হতো অর্থাৎ সেকেন্ড পার্সন, তখন এখানে যদি একটা অবজেক্ট থাকে টু মি, অবজেক্ট মূলত আমাদের মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন থাকলে তা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে তা পরিবর্তন হবে। সর্বশেষ যেটা, যদি আমাদের রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সনের কোনো কিছু থাকে, হি, শি, হিজ ইত্যাদি, হিমসেলফ, হারসেলফ, এগুলো যদি থাকে তাহলে এগুলো পরিবর্তন হবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র আমাদের এখানে সেকেন্ড পার্সন আর ফার্স্ট পার্সন এই দুইটার পরিবর্তনটা হয়, আর থার্ড পার্সন থাকলে তার কোনো পরিবর্তন হবে না। এবার শোন, কয়েকটা উদাহরণ দিই আমরা, তাহলে আপনাদের ব্যাপারটা খুব ইজিলি বুঝে আসবে। তাহলে প্রথমে দেখুন কি বলল, ফার্স্ট পার্সনের পরিবর্তনটা একটু আমরা খেয়াল করি। শি সেড টু মি, এটা হচ্ছে কি আমাদের রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর মি এটা কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর এটা ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কোন পার্সন দেখুন তো, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে আমি বলছি রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে পরিবর্তন করার সময় আমরা কোন দিকে লক্ষ্য রাখবো, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের প্রতি। আমাদের সাবজেক্টটা কোন পার্সন, থার্ড পার্সন, তাহলে অবশ্যই আইটা থার্ড পার্সনে পরিবর্তন হবে। এখন আমাদের আরেকটা জিনিস খেয়াল করতেন, এটা কি হি না শি, তাহলে এটা হচ্ছে কি স্ত্রীলিঙ্গ, শি স্ত্রীলিঙ্গর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, শির জন্য এখানে ব্যবহার করতে পারি, অবশ্য শি ব্যবহার করব, হি ব্যবহার করব না। যদি এটা হি হতো তাহলে আমরা হি লিখতাম, এটা শি, এজন্য আমরা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে এটাকে শি লিখব। আচ্ছা, তাহলে লিখি আমরা,
এটা যদি আমরা আমাদেরকে যদি কি বলে, এটা এখন ডিরেক্ট আছে, আমরা ইনডিরেক্টে করব। প্রথমে লিখে ফেলবো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেরকম আছে সেরকম লিখে ফেলবো। তারপরে এখন দেখুন সেইটকে পরিবর্তন করে কিসে নিব, তাহলে আমাদেরকে রিপোর্টেড স্পিচ সেন্টেন্সটা কিসে আছে দেখতে হবে। আমাদের রিপোর্টেড স্পিচ হচ্ছে আই এম এ স্টুডেন্ট, এটা একটা বিবৃতি বোঝাচ্ছে। সুতরাং এই সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা কিসে পরিবর্তন হবে, টোল্ড, TOLD, টোল্ড। আর টোল্ডের পরে কোনো টু বসে না, প্রেপোজিশন টু বসে না, শুধু সেইটের ক্ষেত্রে বসে। এই জন্য ডাইরেক্ট আমাদের অবজেক্টটা বসে যাবে, শি টোল্ড মি। মনে রাখবেন, আবার বাহিরের অংশ এদের পরিবর্তন করা হবে না, শুধু এই যে এগুলোর পরিবর্তন হয়, যে মানে ইনভার্টেড কমার বাহিরের যে অংশ তার সাবজেক্ট অবজেক্ট এদের কোনো পরিবর্তন হবে না, ইনভার্টেড কমার ভেতরের অংশটার পরিবর্তন হয়। কারণ আমাদের রিপোর্টেড স্পিচ তো হচ্ছে কি উক্তিটা তো মূলত এটা ইনভার্টেড কমার ভিতরের অংশটা, তাহলে আমাদের পরিবর্তনটাও অবশ্যই এখানে। আর এমনি এখানে শুধু এমনি কয়েকটা ভার্ব আর ইয়ার পরিবর্তন হয়। আচ্ছা যাই হোক, এবার আসুন আমরা লিঙ্কিং ওয়ার্ড বসাবো। বলেছিলাম লিঙ্কিং ওয়ার্ড অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে দ্যাট ব্যবহার করব, ইনভার্টেড কমা তুলে দিয়ে। তাহলে ইনভার্টেড কমাটা আমাদের উঠে যাবে, কি বসবে এখানে, দ্যাট বসবে, THAT, দ্যাট, যেহেতু আমাদের আই এম এ স্টুডেন্ট হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য। এবার আসুন আই এর পরিবর্তে আমরা কি বসাবো, এখানে শি বসিয়ে দিব। আর বাকিটা আমরা এখনো পড়িনি, এই জন্য করতেছি না। আচ্ছা রাখুন। এবার আসুন সেকেন্ড পার্সন যদি আমাদের হয়, যদি আমাদের সেন্টেন্সে রিপোর্টেড স্পিচে যদি কোনো সেকেন্ড পার্সন থাকে, তাহলে আমরা তার পরিবর্তনটা কিভাবে ঘটাবো দেখুন। হি সেড টু মি you are talent, TALEN, talented, you are a talented person। তিনি আমাকে বললেন তুমি একজন ট্যালেন্টেড পারসন। আচ্ছা দেখুন ইনভার্টেড কমার ভিতরের অংশটা কি, ইউ আর এ ট্যালেন্টেড স্টুডেন্ট, এটা হচ্ছে কি একটা কোন ধরনের উক্তি, অবশ্যই এটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট একটা উক্তি, সরাসরি প্রত্যক্ষ উক্তি। তাহলে আমরা এখন এই ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্টে নিয়ে যাব। তো প্রথমে আমাদের কি খেয়াল রাখতে হবে, ভার্ব, রিপোর্টিং ভার্বটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। রিপোর্টিং ভার্বটাকে আমরা রূপান্তরিত করে কিসে নিয়ে যাব, যেহেতু ইউ আর এ ট্যালেন্ট স্টুডেন্ট, ট্যালেন্ট পার্সন, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা সেই টুকে টোল্ডে নিয়ে যাব এবং মি এটা বসে যাবে যেমন আছে, কোনো পরিবর্তন হবে না। এখন লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে তার জন্য নিতে পারি দ্যাট। এতটুকু সবার বুঝে আসছে। এবার হচ্ছে দেখুন ইউ সেকেন্ড পার্সন, আর আমরা জানি সেকেন্ড পার্সন যদি থাকে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সনের যেরকম রূপ থাকুক, ইউ থাকলে ইউর যাই খাবে থাকুক, ইউর সেল থাকতে পারে, সবগুলো অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। আমাদের অবজেক্ট হচ্ছে মি, তাহলে মির জন্য আমরা মি এর এটা হচ্ছে কি অবজেক্টিভ কেস একটা, তো এর সাবজেক্টিভ কেস কি আই, তাহলে আমরা এখানে আবার এখানে মি আছে, এই জন্য এখানে মি বসাই দিবেন না অনেকে। এখানে আমরা কি বসাবো, মি হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট পার্সন, আমরা পার্সনটা দেখব, মি আছে কিনা মাই আছে কিনা সেটা দেখবো না, আমাদের অবজেক্ট কি আছে ফার্স্ট পার্সন না থার্ড পার্সন সেটা দেখবো। পার্সেন্ট হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আমরা ফার্স্ট পার্সনের একটা সাবজেক্ট এখানে বসাবো। কি বসাবো এটা দেখুন, আই, মির সাবজেক্টিভ কি আই, আর আস যদি হতো এখানে ফার্স্ট পার্সন আস, আস মানে হচ্ছে আমাদের যদি হতো তখন আমরা নিয়ে যেতাম কোথায়, উইতে। এখন এটা মিকে আমরা নিয়ে যাব আইতে। ক্লিয়ার? তাহলে দেখুন আই হোপ ইউ আই এম ক্লিয়ার টু অল অফ ইউ। তাহলে মি এটা জন্য আমরা নিব আই। আচ্ছা বাকিটা আমরা এখনো পরে করব। এবার আসুন থার্ড পার্সন, যদি একটা থার্ড পার্সন থাকে, উদাহরণ আমরা আগের সেন্টেন্সটা নিতে পারি, হি, দেখুন যদি আমাদের ইন্ডিয়া শুধু টোল্ড মি বলে হি টোল্ড মি, তাহলে আমরা দেখি সেড টু মিতে নিয়ে যাব না, টোল্ড মি লিখে দিতে পারি। হি টোল্ড মি থাকতেও পারে যদি দেয় এরকম, হি টোল্ড মি
সে আমাকে বলল হি ইজ ইল, সে অসুস্থ। তিনি আমাকে বললেন তিনি নাকি অসুস্থ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স জন্য আমরা দ্যাট নিব লিঙ্কিং ওয়ার্ড হিসাবে। আর টোল্ড যেহেতু আছে, টোল্ডকে আমরা অন্য জায়গায় নিতে পারবো না, টোল্ডটাই বসে যাবে ভার্ব হিসাবে। ওকে, এখন আমাদের এখানে ফার্স্ট, এখানে সাবজেক্ট বা যাই থাকুক কি আছে, থার্ড পার্সন আছে। থার্ড পার্সনকে আমরা কোথায় নিয়ে যাব? থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, যেমনটা আছে তেমন বসে যাবে। ওকে, আমাদের তাহলে তৃতীয় স্টেপটাও শেষ। প্রথম স্টেপ ছিল আমাদের রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় স্টেপ ছিল আমাদের ইনভার্টেড কমা, তৃতীয় স্টেপ ছিল আমাদের পার্সেন্ট। তিনিওটা আমাদের আশা করি ক্লিয়ার হলো। এবার হচ্ছে কি আমাদের যেটা সবচেয়ে জটিল, টেন্স। টেন্সের পরিবর্তনটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। টেন্স যারা আগে পড়েননি তাদের জন্য আমি তাদের সুবিধার্থে টেন্স নিয়ে প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। কারণ টেন্সের প্রাথমিক ধারণা যদি আমাদের না থাকে, কখনো আমরা ন্যারেশন করতে পারি না। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট কখনো সম্ভব নয়। এই জন্য আগে আমরা একটু চলুন টেন্স নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি। টেন্স কয় প্রকার? টেন্স অর্থ কি? টেন্স শব্দের অর্থ হচ্ছে কি কাল। টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে কি বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স 4 প্রকার। এক, সিম্পল, SIMPLE। প্রেজেন্ট সিম্পলের গঠনটা কেমন আমি বলি দিই। প্রেজেন্ট সিম্পলের অর্থটা হবে এমন যে আমি করি, অর্থাৎ আমি এই সময় অভ্যাসগত বোঝাবে প্রেজেন্ট সিম্পল দ্বারা। আমি করি, আমি খাই, সে খায়, আমরা খেলি, এই ধরনের খেলি, করি, এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল, একদম সহজ ভাষায়। যেমন তার গঠনটা কেমন হবে, তার গঠনটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি ভার্ব। আমরা যেমন আরবি ভাষায় যেরকম ভার্বের কিছু বা ক্রিয়ার যেমন রূপান্তর আছে, আমরা ফেল থেকে ফেলে মাদি, ফেলে আমর, ফেলে নাহি, এরকম কত কিছু করতে পারি। এরকম ইংরেজির মধ্যেও একটা ভার্বের কনজুগেশন, যেটা ভার্বের রূপান্তর আমরা ভার্বকে 5টা রূপান্তর করতে পারি। একটা হচ্ছে কি প্রথমটাকে আমরা বলি V1, তারপরে বলি V2, তারপরে হচ্ছে কি V3, তারপরে V4, সর্বশেষ V5। এটা হচ্ছে 5টা। একটা ভার্বকে আমরা 5টা রূপে রূপান্তরিত করতে পারি। আচ্ছা, তাহলে দেখুন V1 বলতে যে কোনো একটা ভার্বের বেস ফর্ম, যেটা মূল, যে যখন সেটা V2 বলবো আমরা, V2 হচ্ছে কি ডিড ফ্রম, ডান ফ্রম, অর্থাৎ ইডি যুক্ত হবে ফার্স্ট পার্টিসিপল। আর হচ্ছে V3, যেটা V3টা হচ্ছে আমাদের পিপি বলতে পারি, ফার্স্ট পার্টিসিপল। আচ্ছা, যাই হোক, এগুলো পড়বো। এবার হচ্ছে কি V4টা কি ভার্বের সাথে যদি এস বা আইএস যুক্ত করি আমরা, ওই সাবজেক্ট যখন আমাদের থার্ড পার্সন হয় তখন আমরা ভার্বের সাথে এস, ইএস, আইএস যুক্ত করি, এটা হচ্ছে V4। আর V5টা হচ্ছে কি V5টা হচ্ছে ভার্বের সাথে আইএনজি দেখলে ওটা V5। এবার আসুন তাহলে আমরা সিম্পলের স্ট্রাকচারটা দেখি। সিম্পলের স্ট্রাকচার হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে বসবে আপনার V1 বলতে একদম ভার্বের বেস ফর্মটা, তারপর হচ্ছে কি অবজেক্ট, শেষ। এবার আসুন প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONNUOUS, কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ হলো আমি করছি, আমি খাচ্ছি, এরকম তেমন হবে। তাহলে তার গঠনটা কেমন হবে? তার গঠনটা হবে প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপর বসবে am, is, are, was, were। am, is। বন্ধুরা, এর আগে আপনাদেরকে আরেকটা জিনিস আমি স্পষ্ট করে দিতে চাই, সেটা হলো অক্সিলারি ভার্ব। দেখুন, অক্সিলারি ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যেগুলো আমাদের একটা সেন্টেন্সে যেটা মেইন ভার্ব, যেটা প্রিন্সিপাল ভার্ব হবে, মানে সমাপিকা ক্রিয়া, তাকে সাহায্য করে বিভিন্ন অর্থ প্রদানে, কিন্তু এগুলো নিজস্ব তেমন অর্থ নেই।
অক্সিলারি ভার্বগুলোর। আচ্ছা, তাহলে জেনে নিই আমরা অক্সিলারি ভার্ব কয়টা। অক্সিলারি ভার্ব হচ্ছে 24টা। আর অক্সিলারি ভার্বগুলো দুই প্রকারে বিভক্ত, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডাল। প্রাইমারিগুলো হচ্ছে তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে কি টু বি, দুই টু ডু, তিন টু হ্যাভ। টু বি ভার্বগুলো হচ্ছে কি পাঁচটি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এবার হচ্ছে টু ডু ভার্বগুলো হচ্ছে দুইটি, ডু, ডিড, ডাজ। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে তিনটি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। মডাল হচ্ছে মোট 13টা। তাহলে আমাদের প্রাইমারি কয়টা দাঁড়াচ্ছে? 11টা দাঁড়াচ্ছে। 5, 3, তারপর 3, মোট 11টা। তাহলে এবার আসুন মডালস। মডাল হচ্ছে কি 13টা। তাহলে আমরা জানি মডেল কী কী আছে। প্রথমে থাকবে আপনার উইল, তারপরে উইল উড, ও ইউ এল ডি, উইল উড। শ্যাল, শ্যাল শুট, এস এইচ ও ইউ এল ডি, শ্যাল শুট। তারপরে আছে মে, মাইট, মে মাইট। ক্যান কুড, সি ও ইউ এল ডি, ক্যান কুড। আউট টু, ও ইউ জি এইচ টি, আউট টু। ইউজড, used to, out to, used to, need, and double ed, need, dear, dear। তারপর হচ্ছে must। এখানে শুডটা আমরা ব্যবহার করতে পারি উচিত অর্থে, মাস্টটা ব্যবহার করতে পারি আবশ্যিক অর্থে, কোনো কিছু প্রয়োজন অর্থে আমরা নিড ব্যবহার করতে পারি, নিড, এই যে নিড। তারপর সাহসিকতা বোঝাতে ডেয়ার ব্যবহার করতে পারি। তারপর ইউজ টু, অভ্যাসগত অতীতে আমি অভ্যস্ত ছিলাম, এরকম বোঝাতে ইউজ টু ব্যবহার করতে পারি। কিন্তু একটা কথা মনে রাখবেন, মডাল ভার্বের পরে, মডাল অক্সিলারি ভার্বগুলোর পরে যে ভার্বটা বসবে সেটা হবে কি V1। V1 বলতে বেস ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না, না তো ইডি, না এস বা ইএস, এগুলো না আইএনজি, এগুলো কিচ্ছু যুক্ত হবে না। V1টাই বসবে। যদি বসেন তাহলে ভুল হবে। এবার আসুন আমরা তাহলে আমাদের গুরুত্বপূর্ণ যেটা সেটাই চলে যাই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে প্রথমে বসবে আমাদের সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর, অর্থাৎ টু বি ভার্ব থেকে প্রথম তিনটা নিব। এম অথবা ইজ নিব অথবা আর নিব। আর এগুলো এম, ইজ নিব না, এম নিব না, আর নিব, এটা আমাদের সাবজেক্ট উপর নির্ভরশীল। সাবজেক্ট যদি আমাদের ফার্স্ট পার্সন হয় তাহলে আই নিব, এম নিব, অর্থাৎ আই হলে আমরা এম নিব। আর যদি উই হয় তখন আর নিব। আর যদি আমাদের সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন আমরা ইজ নিব, আর নিব বহুবচন অর্থে, প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল অথবা সেকেন্ড পার্সনের জন্য আর আমরা নিব। এবার আসুন V5 বলতে ভার্বের সাথে আইএনজি। তারপরে আসুন প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট যেটা, তার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে যাবে, প্রথমে সাবজেক্ট, তারপরে আমাদের বসবে হ্যাভ অথবা হ্যাজ। আমরা জানি টু হ্যাভ ভার্ব তিনটি, সেখান থেকে প্রথম দুইটি বসে যাবে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভটা বসবে, হ্যাজটা বসবে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য, আর বাকি সবার জন্য হ্যাভ বসবে। তারপরে পরে কি বসবে V3টা কি, V3টা মূলত হচ্ছে কি প্লাস পার্টিসিপল ফর্মের যে ভার্বগুলো আছে সবগুলো। তারপরে বসবে আমাদের অবজেক্ট। এবার শুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বসবে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। তারপরে বসবে বিন, BEEN, বিন। তারপর বসবে ভার্ব প্লাস আইএনজি বা V5। তারপরে বসবে অবজেক্ট। তারপরে আমরা এখানে একটা সময়ের উল্লেখ করব। তার আগে ফর ইউজ করতে পারি, অথবা ফ্রম ইউজ করব, অথবা সিন্স ইউজ করব, SINCE, সিন্স। এই তিনটার থেকে যে কোনো একটা ইউজ করব। তবে ফ্রম, সিন্স এগুলোর ব্যবহারটা একটু ব্যবধান আছে। ফরটা ইউজ করি আমরা, একটু খেয়াল করুন, ফরটা আমরা ইউজ করব অনির্দিষ্ট সময়, যদি কেউ বলে 2 ঘন্টা 4 ঘন্টা ধরে। আর প্রেজেন্ট পারফেক্টের অর্থটা হবে, পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থটা এমনভাবে দাঁড়ায় যে আমি কিছু সময় ধরে করে আসছি, আমি এখনও অতীতকাল থেকে বা কিছু সময় আগ থেকে যেটা কাজটা চলে আসছে এখনও চলতেছে, সেটা বুঝতে আমরা ফর ইউজ করব। এবার হচ্ছে ফ্রম, অনির্দিষ্ট সময়ের জন্য আমরা ফর ইউজ করি। আর নির্দিষ্ট সময় যদি বলি আমি সকাল থেকে পড়ে আসতেছি, আমি গত রাত থেকে পড়ে আসতেছি, এরকম একটা দিন যদি আমরা উল্লেখ করে দিই, সানডে, মানডে, থার্সডে, ফ্রাইডে, এরকম যদি উল্লেখ করে দিই, তখন আমরা ব্যবহার করব ফ্রম অথবা সিন্স।
এখন ফ্রম আওয়ার সিন্স এই দুইটার যদিও নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার হয়, তবে এই দুইটার মধ্যে পার্থক্য। ফ্রম আমরা ব্যবহার করতে পারি যে কোনো কালের জন্য, প্রেজেন্টের জন্য পারবো, পাস্টের জন্য পারবো, ফিউচারের জন্য পারবো, কিন্তু সিন্স এটা শুধু অতীতের জন্য ব্যবহার হবে। অতীত কাল থেকে যদি আমি কোনো কিছু করে আসি তখন ব্যবহার হবে শুধু সিন্স। এবার আমরা জানবো পাস্ট টেন্স কি। এতক্ষণ আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, এবার আমরা জানবো পাস্ট টেন্স। পাস্ট টেন্স বলতে অতীত কালকে বোঝায়। পাস্ট টেন্স 4 প্রকার: পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট সিম্পলের গঠন হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে V2, তারপর হচ্ছে অবজেক্ট। এবার আসি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের গঠনটা কীরকম? অতীত, ঘটমান অতীত পাস্ট কন্টিনিউয়াস। তার গঠনটা কীরকম? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ওয়াজ অথবা ওয়ার, তারপর V5 মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। এবার হচ্ছে কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট যেটা আমি করেছি এরকম অর্থ হবে, আমি করেছিলাম এরকম। তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হবে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে কি হ্যাড, তারপর হচ্ছে কি V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, অবজেক্ট, শেষ। তারপর হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাড বসবে, তারপরে একটা বিন বসবে, তারপর হচ্ছে V5, এরপরে ফ্রম অথবা সিন্স দিয়ে আমাদের বাক্য শেষ হবে। এবার আসি আমরা ফিউচার টেন্স। ফিউচার টেন্সও 4 প্রকার। ফিউচার টেন্সের গঠন হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট বসে যাবে, তারপরে উইল অথবা শ্যাল, আমরা উইলটা বসালে বেশি পারফেক্ট হয়। তারপর হচ্ছে V1 বসাবো, তারপর অবজেক্ট বসাবো। ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে উইল অথবা শ্যাল, বি একটা বসবে, তারপরে বসবে V5। মনে রাখবেন প্রত্যেকটা কন্টিনিউয়াস সেন্টেন্সের মধ্যে V5 বসবে, চাই সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হোক অথবা কন্টিনিউয়াস হোক, V5 অবশ্যই বসবে। এবার আসুন ফিউচার পারফেক্ট, প্রথমে সাবজেক্ট, উইল অথবা শ্যাল, হ্যাভ, এখানে হ্যাজ বসবে না, কারণ আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ডু ফর্মের ভার্ব বসে, আর হ্যাজটা কোনো ডু ফর্মের ভার্ব নয়, অর্থাৎ এটা বেস ফর্ম নয়। এবার আসি V3, হ্যাভের পড়বে V3, তারপর অবজেক্ট, তারপর চতুর্থ নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রথমে সাবজেক্ট, তারপর উইল অথবা শ্যাল, তারপরে হ্যাভ বিন, তারপরে বসবে বিন, তারপর হচ্ছে V5, শেষ। এবার আমরা টেন্স নিয়ে আলোচনা শেষ করলাম। চলুন এবার আমাদের আসল যেটা টেন্সের পরিবর্তন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা যে টেন্সের পরিবর্তন করব সেটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আমাদের রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে সেটা জানা। যদি আমাদের রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। যদি আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে থাকে তাহলে কোথায় থাকতে হবে? আমাদের রিপোর্টিং ভার্বটা অবশ্যই পাস্টে থাকতে হবে, পাস্ট সিম্পল, অর্থাৎ হি সেইড হইতে হবে, হি সে অথবা হি উইল সে। ফিউচার অথবা প্রেজেন্টে থাকলে কোনো ধরনের পরিবর্তন হবে না, নো চেঞ্জ। তাহলে এই দেখেন হি সেইড থাকতে হবে, সেট দ্বারা মানে বুঝাচ্ছি আরও সেট ছাড়া অনেক থাকতে পারে, টোল্ড থাকতে পারে, এ যা থাকুক এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এরপর একটা ইনভার্টেড কমা দিয়ে এখানে একটা অংশ থাকবে ভিতরে, এটার পরিবর্তন তখনই হবে যদি না আমাদের এই টেন্সটা কিসে থাকে? পাস্ট টেন্সে থাকে। এবার আসুন আসল পরিবর্তন। এখন আমাদের রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট সিম্পল থাকে, প্রেজেন্ট সিম্পল প্রথমত হচ্ছে কি আমরা জানলাম আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকতে হবে। পাস্ট টেন্সে যদি থাকে তখন আমরা রিপোর্টেড স্পিচের পরিবর্তন করব। এখন কীরকম পরিবর্তন করব? যদি রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট সিম্পল হয়, আমি সংক্ষেপে লিখতেছি, প্রেজেন্ট সিম্পল হলে সেটা পরিবর্তন হয়ে পাস্ট সিম্পল হয়ে যাবে। এবার আসুন যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে এটা পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আবার যদি এটা প্রেজেন্ট পারফেক্টে থাকে সেটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্টে চলে যাবে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি হয় সেটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। এবার আসুন যদি আমাদের পাস্ট টেন্সে থাকে, এই চারটা একদম সহজ। যদি পাস্ট সিম্পলে থাকে অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট টেন্সে হয় তখন আমরা কি করব? তখন আমরা সেটাকে পাস্ট সিম্পলে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। এবার যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে সেটাকে পরিবর্তন করে আমরা পাস্ট
পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাব। আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তখন কি করব, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। আর যদি আমাদের কি থাকে, যখন আমাদের ফিউচার টেন্স হবে, উইল থাকলে আমরা সেটাকে উড করব, OULD উড। যদি শ্যাল থাকে তখন আমরা সেটাকে শুট করব। তারপরে মে থাকলে সেটাকে আমরা পরিবর্তন করে মাইটে নিয়ে যাব। ক্যান থাকলে, যদি ক্যান থাকে তাহলে আমরা এটাকে কুড নিয়ে যাব। এই হলো আমাদের টেন্সের পরিবর্তন। টেন্সটা যদি আমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এটা সহজেই করে ফেলবো। এবার চলুন আমরা দুই একটা উদাহরণ দেখি। আমাদের প্রায় শেষ, সর্বশেষ যেটা প্রকার, কিছু ওয়ার্ড যেগুলো কাছের ওয়ার্ডগুলো দূরে চলে যাবে, এগুলো বেশি না, দুই একটা। যদি আমাদের নাও থাকে, কয়েকটা ওয়ার্ড আছে আমাদের, যদি রিপোর্টেড স্পিচে নাও থাকে, নাওটা দেন হয়ে যাবে, নাও মানে এখন, দেন মানে তখন। যদি আমাদের দিস থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে দ্যাট হবে। যদি আমাদের এটা দিস হয়, দিস মানে এগুলো, হয়ে যাবে দোস। এবার আসুন, যদি আমাদের এটা টুডাই হয়, টুডাই মানে এই ওয়ার্ডগুলো আমি বলতে চাচ্ছি, এই ওয়ার্ডগুলো যদি আমাদের রিপোর্টেড স্পিচে থাকে তাহলে এটা পরিবর্তিত হয়ে এই ওয়ার্ডগুলোতে পরিণত হবে। টুডাই থাকলে দ্যাট ডাই হবে। আচ্ছা, এবার যদি টুমরো থাকে, টুমরো থাকলে এটা হবে দ্য ফলোয়িং ডে। এবার আসুন, যদি এটা থাকে লাস্টের পর একটা সময়, এরকম যাই থাকুক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার থাকুক, লাস্ট LAST লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক থাকলে তারপরে এখানে যে কোনো একটা আপনি বসাবেন, উইক বসাইতে পারেন, মান্থ বসাতে পারেন, ইয়ার বসাইতে পারেন, যাই বসান, লাস্ট ডে বসাতে পারেন, যাই বসুক এখানে হবে প্রিভিয়াস। তারপর এখানে যা বসাবেন, ডে বসালে এখানেও প্রিভিয়াস ডে হবে, প্রিভিয়াস একটা উল্লেখ করতে হবে, PREVIOUS, প্রিভিয়াস। তারপরে এখানে যে অংশ এখানেও সেটা বসবে, প্রিভিয়াস ডে, এখানে বসবে, বাস, ওকে, এইটুকু। তারপরে এটা অতিমাত্রায় কখনো হয় কখনো হয় না, কাম থাকলে গো হবে, গো থাকলে কাম, এরকম। আচ্ছা, যাই হোক, এই কয়েকটা পরিবর্তন। আসুন এবার আমরা সবগুলো নিয়মকে একসাথে প্রয়োগ করে একটা চেঞ্জ করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। চলুন দেখি। হি সেড, তারপর একটা কমা বসে। এই কমাটা হচ্ছে কি, আমাদের ডিরেক্ট স্পিচের একটা বিশেষ বৈশিষ্ট্য। তারপরে ইনভার্টেড কমা, ডিরেক্টের মধ্যে ইনভার্টেড থাকে, কমা থাকে, এগুলো কি হবে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। টুডাই। আচ্ছা, এবার দেখুন, আমরা যদি এটাকে ইনডিরেক্টে নিয়ে যাই, প্রথমে যেটা সাবজেক্ট আছে আমাদের, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হুবহু বসে যাবে, কোনো পরিবর্তন হবে না, হুবহু বসে যাবে। এবার সেইটটাকে আমরা পরিবর্তন করব। সেইটটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা আমরা কীভাবে পরিবর্তন করব, রিপোর্টেড স্পিচের উপর লক্ষ্য রেখে। রিপোর্টেড স্পিচটা আমাদের কোন সেন্টেন্সে আছে সেটার উপর ভিত্তি করে। রিপোর্টেড স্পিচ আমাদের কোন সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। কারণ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য। যেহেতু এটা একটা বিবৃতিমূলক বাক্য, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স জন্য আমরা সেইটকে, রিপোর্টিং ভার্বকে অ্যাসার্টিভ সেন্টেন্সের দিকে লক্ষ্য রেখে কোথায় নিয়ে যাব, টোল্ডে নিয়ে যাব। সেইটের জন্য বসবো আমরা টোল্ড, TOLD, টোল্ড। এখন আমাদের কমা আর ইনভার্টেড কমা উঠে যাবে, দুটোটা চলে গিয়ে কি বসবে তার পরিবর্তে, অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী বসবে। সেটার জন্য আমরা টু বসাইতে পারি, লিঙ্কিং ওয়ার্ড, আমরা ইফ বসাইতে পারি, WH ওয়ার্ড বসাইতে পারি, টু বসাইতে পারি, তারপরে এরকম আরও অনেকগুলো বসাইতে পারি। কিন্তু আমরা এখানে বসাবো কি, দ্যাট। কারণ হচ্ছে আমাদের
রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এই জন্য দ্যাট বসালাম। আচ্ছা, এবার আসুন আমাদের এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা জানি ফার্স্ট পার্সন যদি থাকে তার পরিবর্তনটা হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আমাদের এখানে ফার্স্ট পার্সন হচ্ছে সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটাই ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সনকে আমরা পরিবর্তন করে হিতে নিয়ে যাব, কি হবে হি। এবার দেখুন হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা টেন্সের পরিবর্তন করে আমরা এটা বসাবো। এখন দেখুন তো এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স কীভাবে হ্যাভ থাকার কারণে, যে উইল থাকলে আমরা ভবিষ্যৎ বুঝতাম, ফিউচার বুঝতাম, উইল নাই এই জন্য এটা ফিউচার নয়। আবার হচ্ছে হ্যাড থাকলে এটা কিসে হইতো, পাস্ট টেন্স হতো, যেহেতু হ্যাড নাই এটা হচ্ছে প্রেজেন্ট। এখন প্রেজেন্ট কোন টেন্স, এটা প্রেজেন্ট সিম্পল না পারফেক্ট, প্রেজেন্ট এটা হচ্ছে কি পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এখন দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা সেটাকে পাস্ট টেন্সে নিয়ে যাব, কিন্তু তার জন্য একটা শর্ত ছিল, আমাদের এই রিপোর্টিং ভার্বটা কি পাস্ট টেন্সে আছে কিনা। যেহেতু সেট এটা পাস্ট টেন্সে আছে, সুতরাং আমরা বলতে পারি এটা আমরা অনায়াসে নিয়ে যেতে পারি কোথায়, পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে পারি। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনের মধ্যে আছে প্রথমে হ্যাড, তাহলে আমরা হ্যাডটা বসিয়ে দিই, তারপর ডানটা বসাই দিই, কারণ আমরাও জানি হ্যাডের পরেও V3 বসে, এর ডানটা হচ্ছে V3 ফর্মের ভার্ব। এবার আসুন দ্য ওয়ার্ক, অবজেক্ট যেরকম আছে অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, যেরকম আছে সেরকম বসে যায়। এখন দেখুন কিছু ওয়ার্ড টুডে, এই টুডে থাকলে আমরা বলছি দ্যাট ডেই হবে, তাহলে করি THAT দ্যাট ডে। বন্ধুগণ আপাতত আমরা এখানেই শেষ করি। আজ যা পড়ালাম আপনাদেরকে এগুলো মনে রাখুন। নেক্সট ভিডিওতে আমি প্যাসেজ ন্যারেশন কীভাবে করব, কয়েকটি বোর্ড কোয়েশ্চেন দেখে প্যাসেজ ন্যারেশন করব আমরা। আপাতত আপনারা এগুলো শিখে আত্মস্থ করে নিন, আয়ত্ত নিয়ে আসেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটা আপনার আরও ভালো করে বুঝবেন। আজ এইটুকু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।